কালের স্রোতে যা আবার আধুনিক হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই সাদ্দাম হোসেনের কথা মনে আছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর ইরাক দাবি করে যে তাদের কাছে 19,000 লিটার বোটুলিনাম টক্সিন রয়েছে, যা একটি অত্যন্ত বিষাক্ত জৈব অস্ত্র। সাদ্দাম মনে করতেন তার এই রাসায়নিক এবং জৈব অস্ত্র ইসরায়েলের পারমাণবিক হুমকির মোকাবেলায় কার্যকর। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অন্যতম কারণ ছিল এই বিধ্বংসী রাসায়নিক এবং এই জৈব অস্ত্রের হুমকি, যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অভিযোগকে সঠিক নয় বলে স্বীকার করে নেয়। এখন প্রশ্ন হলো, জঙ্গিদের হাতে আসা এই রাইসিনটা কি, কতটা মারাত্মক? আপনারা অনেকেই জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ব্রেকিং ব্যাড দেখেছেন নিশ্চয়ই, যেখানে রাইসিন মিশ্রিত সিগারেটের মাধ্যমে খুনের চেষ্টার ঘটনা দেখানো হয়েছিল। রাইসিনকে জৈব অস্ত্র বলা হয় কারণ এটা প্রকৃতির একদম খুব স্বাভাবিক উপাদান হলেও মানুষের শরীরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষ। এর উৎস ক্যাস্টর অয়েল প্লান্ট বা ওই বাংলায় যাকে বলে রেড়ির গাছ। এই গাছের বীজ থেকে আমরা যে তেল পাই সেটি ওই চিকিৎসা এবং শিল্পের কাজে ব্যবহার হয়, কিন্তু তেলের পর যে বিষাক্ত পদার্থ অবশিষ্ট থাকে সেটাই হলো এই রাইসিন। 1888 সালে জার্মান বিজ্ঞানী পিটার হারম্যান স্টিলমার্ক প্রথম এই রাইসিনকে আলাদা করে। গুজরাট এটিএসের আধিকারিকদের মতে এই বিষ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জৈব অস্ত্র। আসলে রাইসিন বা রিসিন এমন এক বিষ যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জৈব রাসায়নিক হিসেবে পরিচিত। এর বিষ এতটাই প্রবল যে স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রোটিন উৎপাদন বন্ধ করে কোষের মৃত্যু ঘটায়। এই রাইসিন যদি শরীরে কোনোভাবে ঢোকে তাহলে পাকস্থলী, লিভার এবং কিডনিতে মারাত্মক প্রভাব পড়ে। কয়েক ঘন্টার মধ্যে জ্বর, কাশি, বুকে চাপ, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয়। ফুসফুসে জলও জমতে পারে, কমে যেতে পারে রক্তচাপ। চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমেরিকার ফেডারেল জনস্বাস্থ্য সংস্থা সিডিসি জানিয়েছে রাইসিনের কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। তাদের পরামর্শ হলো এই রাইসিনের সংস্পর্শ এড়িয়ে চলা। যদি কোনোভাবে সংস্পর্শ ঘটে তাহলে যত দ্রুত সম্ভব শরীর থেকে তা দূর করতে হবে। এই টক্সিনের বিশেষত্ব হলো এর জন্য কোনো জটিল ল্যাবরেটরির দরকার হয় না। খুব অল্প পরিমাণে কাঁচামাল থেকেই বিপুল ক্ষতি ঘটানো সম্ভব। চিকিৎসা বিজ্ঞান এখনো এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। এই কারণেই আন্তর্জাতিক আইন অনুযায়ী রাইসিনকে গণবিধ্বংসী জৈব অস্ত্রের তালিকায় রাখা হয়েছে। ভাবতে পারছেন? আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এটিকে গ্রেড বি বায়োলজিক্যাল ওয়েপন এজেন্ট বলে শ্রেণীবদ্ধ করেছে। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই যে কতটা ভয়ানক এই জৈব টক্সিন। তাছাড়াও এটি একই সঙ্গে ওই কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের অধীনে স্কেডিউল 1 অস্ত্র হিসেবেও চিহ্নিত। নিয়ম অনুযায়ী কোনো দেশ বা ব্যক্তি এই পদার্থ গবেষণার বাইরে ব্যবহার করতে পারবে না। কিন্তু সমস্যা হলো, যেহেতু রাইসিন প্রাকৃতিক উৎস থেকেই আসে, তাই এর উৎপাদন পুরোপুরি বন্ধ করা অসম্ভব। রাইসিনের ভয়াবহতা ঠিক এখানেই। এটা সাধারণ মানুষের চোখে নিরীহ একটি গাছের বীজ মাত্র, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা হলে এটা হতে পারে ধ্বংসের অস্ত্র। যুদ্ধ ও সন্ত্রাসবাদে এর সম্ভাব্য ব্যবহার সবসময় বিশ্ব নিরাপত্তার জন্য এক উদ্বেগের কারণ। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপে এর আগে কয়েকবার এই রাইসিন ভিত্তিক ষড়যন্ত্র ধরা পড়েছে, যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো এটাকে লোটেক বাট হাই ইম্প্যাক্ট ওয়েপন হিসেবেই ব্যবহার করতে চেয়েছিল। কারণ বড় কোনো বিস্ফোরণের দরকার হয় না, অল্প পরিমাণ রাইসিন গুঁড়ো ইনহেল বা ইনজেকশনের মাধ্যমেই একটা মানুষের মৃত্যু ঘটানো সম্ভব। এই ঘটনার সবচেয়ে বড় উদাহরণ 1978 সালের লন্ডনে
বুলগেরিয়ান লেখক এবং সরকার বিরোধী কর্মী জর্জি মার্কভের হত্যা। 1978 সালের সেপ্টেম্বরে একদিন এই জর্জি মার্কভ ব্রিটেনের একটি বাস স্টপে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একজন অচেনা ব্যক্তি এসে ছাতার মাথা দিয়ে তার পায়ের পেছনে হালকা আঘাত করে এবং এরপর লোকটি সরি বলে সেখান থেকে চলে যান। কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মার্কভ অসুস্থ বোধ করতে শুরু করেন। তীব্র জ্বর, বমি এবং দ্রুত শারীরিক অবনতি লক্ষ্য করা যায়। 3-4 দিনের মধ্যেই মারা যান মার্কভ। হাসপাতালে তার দেহ ময়না তদন্তের সময় চিকিৎসকরা তার পায়ে একটি ছোট্ট চিহ্ন দেখতে পান, যেখান থেকে বের করা হয় একটি ধাতব গুটি। পরে তদন্তে জানা যায় যে ওই ধাতব গুটিতে ভরা ছিল বিষাক্ত রাইসিন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে আমব্রেলা মার্ডার নামে কুখ্যাত। তারপর 2013 সালের এপ্রিল মাসে আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের টুপেলো শহরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেখানকার এক বাসিন্দা জেমস এভারেট ডুচকে, এই ব্যক্তি রাইসিন নামের মারাত্মক বিষ মিশিয়ে একটি চিঠি পাঠান। চিঠিগুলোর ঠিকানা ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সেনেটর রজার উইকার এবং এক স্থানীয় বিচারকের উদ্দেশ্যে। এই চিঠিগুলোর ভেতরে যে সাদা গুঁড়ো ছিল তা পরে পরীক্ষায় প্রমাণিত হয় তা ছিল আসলে ওই প্রাণঘাতী টক্সিন রাইসিন। এফবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে আসল অপরাধীর নাম ওই ডুচকে। দেখা যায় তিনি নিজের বাসায় রাইসিন তৈরি করতেন এবং এই বিষের উপকরণগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করেছিলেন। তার বাড়ি থেকে রাইসিন তৈরির উপাদান, বীজ এবং রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। সে সময় একজন সাধারণ নাগরিকের হাতে এই রাইসিনের মতন জৈব অস্ত্রের উপস্থিতি গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। 2020 সালে আবার হেডলাইনে উঠে আসে এই রাইসিন লেটার কেস। কানাডার কুইবেকের এক নারী প্যাসকল সিসিল ভেরোনিক ফেরিয়ার রাইসিন মেশানো চিঠি পাঠান তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে। তদন্তে জানা যায় তিনি নিজের বাড়িতেই এই বিষ তৈরি করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে ডাক যোগে পাঠানোর চেষ্টা করেছিলেন, যদিও সৌভাগ্যবশত চিঠিটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয়। ফলে একটা বিষয় পরিষ্কার যে এই অস্ত্রের নিয়ন্ত্রণ সম্ভব না হলে তা আগামী দিনে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। এমনিতেই ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চলে ক্যাস্টর বিন স্বাভাবিকভাবেই জন্ম নেয়। গরম, শুষ্ক এবং অল্প বর্ষার আবহাওয়ায় যা সহজেই চাষযোগ্য। গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এমনকি এই পশ্চিমবঙ্গ এবং আসামে এই ফসল শিল্প উৎপাদনে ব্যবহার হয়, বিশেষ করে ক্যাস্টর অয়েল তৈরির কাজে লাগে। কিন্তু একই সঙ্গে এর বীজ থেকে আবার ওই রাইসিন নিষ্কাশন সম্ভব, যার ফলে এটি একটি দ্বৈত ব্যবহার ফসল হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়ন্ত্রণহীন বীজ সংগ্রহ বা মাস প্রক্রিয়াকরণ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়লে ছোট পরিসরেও এই জৈব অস্ত্র তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে নজরদারি এক্ষেত্রে অপরিহার্য। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চ শিক্ষিত এই ডাক্তাররা কেন রাইসিন ধাঁচের জৈব অস্ত্রে ভরসা করছে? এই সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে জৈব অস্ত্রই কেন তাদের প্রধান হাতিয়ার হয়ে উঠছে? এর উত্তর সত্যি অজানা। তবে চিকিৎসা ও বৈজ্ঞানিক শিক্ষা তাদের হাতে এমন তাত্ত্বিক জ্ঞান এবং ল্যাব অ্যাক্সেস দেয় যা টক্সিন বা জৈব পদার্থ সম্পর্কে পরিচিতি তৈরি করে। তাছাড়া যারা নিজেদের ওই আইডিওলজি বা উদ্দেশ্যকে বৈজ্ঞানিক বৈধতা হিসেবেই দেখেন, তাদের কাছে জৈব টক্সিনকে কার্যকর হাইটেক মাধ্যম মনে হতে পারে। অর্থাৎ জ্ঞান এবং ক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংসের পথে ব্যবহার করার পথই তাদের কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে। যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য গোলা বারুদ বহন করার কোনো ঝুঁকি নেই, বোমা তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই, সামান্য একটু রাইসিনই যথেষ্ট, যা অতি সহজেই তৈরি এবং বহন করা যায়, লুকিয়ে প্রয়োগও করা যায়। সেই সঙ্গে অতি গোপনীয়তার মাধ্যমে
প্রচুর সংখ্যক মানুষের ওপর প্রভাব ফেলা যায়। ভাবুন একবার আপনি আপনার পরিবার নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, আর ওই রেস্টুরেন্টের রাঁধুনিদের মধ্যে কেউ একজন যদি জঙ্গি হয় আর তার কাছে যদি ওই রাইসিন থাকে, তবে কি হতে পারে? কি ভাবতেই আঁতকে উঠছেন তো? হ্যাঁ, বিষয়টা এতটাই আতঙ্কের, এতটাই ভয়ের, আর এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করাটা কতটা কঠিন তাও নিশ্চয়ই বুঝতেই পারছেন। সে কারণে সন্ত্রাসবাদের এই বদলে যাওয়া ছবিটা যে ভারত সহ একাধিক দেশের কাছে এখন প্রথম সারির সিকিউরিটি থ্রেট, তার বলার অপেক্ষা রাখেন।